আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আমাদের অনলাইন ক্লাসে ফিজিক্সের অনলাইন ক্লাসে। আজকে তোমাদের সাথে আমার 4th ইয়ারের স্ট্যাটিস্টিক্যাল মেকানিক্সের ক্লাস। তো তোমরা একটু সবাই জয়েন করো তাড়াতাড়ি, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারবো। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, যে যেখানে আছো স্বাস্থ্যবিধি মেনে চলছো। করোনার এই সময়টাতে আমাদের এটা একান্ত জরুরি, না হলে প্রতিবার এই কথাটা বলার আসলে প্রয়োজন নেই যে তোমরা ভালো আছো, সুস্থ আছো, স্বাস্থ্যবিধি মেনে চলছো কিনা। কারণ এই সময়টাই এমন যে এই ধরনের কথাগুলো বারবার ফেরত আসবে, যদিও শুনতে একই রকম লাগে, তারপরও কথাগুলো আসবেই। কারণ এইগুলো আমাদের দিনগুলো তো আসলে বদলে যায় না, সিচুয়েশনও বদলে যায়। তো সবাই জয়েন করো, জয়েন করলে আমি ক্লাসটা স্টার্ট করে দিতে চাচ্ছিলাম। আজকে আমাদের টপিক থাকবে হচ্ছে, আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম যে আমি আজকে ব্ল্যাক বডি রেডিয়েশনের উপরে বোস-আইনস্টাইনের বন্টন সূত্র অর্থাৎ ডিস্ট্রিবিউশন লটা অ্যাপ্লাই করব। ব্ল্যাক বডি রেডিয়েশন বা কৃষ্ণ বস্তুর বিকিরণ। ব্ল্যাক বডি রেডিয়েশন এখানে আলোচ্য বিষয় কেন আমি বোস-আইনস্টাইনের জন্য এটাকে আলোচ্য বিষয়ে কেন এটাকে কাউন্ট করছি, কারণ এখানে যে কণাটা আছে, যে ফোটন কণা, তার স্পিন হচ্ছে 1, ঠিক আছে? তার স্পিন হচ্ছে 1 এবং তার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে পার্থক্য অযোগ্য অর্থাৎ অভিন্ন কণা। অর্থাৎ আমরা যে বোস-আইনস্টাইনের বন্টন সূত্র পড়েছিলাম তার বৈশিষ্ট্যের মধ্যে কি ছিল, স্পিন হবে হচ্ছে 1 এবং পাউলির যেহেতু স্পিন 1 তাই তারা পাউলির বর্জন নীতি মেনে চলে না, তো ফোটনও পাউলির বর্জন নীতি মেনে চলে না এবং এরা কি অভিন্ন কণা, তাই এটা বোসন কণা হিসেবেই পরিচিত। তাহলে এই যে বোসন কণা, বোস-আইনস্টাইন ডিস্ট্রিবিউশন ল যে তুমি দিলা, এইটার একটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন হচ্ছে তোমার প্লাঙ্কসের ব্ল্যাক বডি রেডিয়েশন, ঠিক আছে? এখন এই ব্ল্যাক বডি রেডিয়েশনের উপর যখন তুমি অ্যাপ্লাই করবা, আর এটাকে যখন ফোটন হিসেবে অ্যাপ্লাই করবা, আর ফোটন বলতে গেলে কার কথা বলতে হবে? প্লাঙ্কসের কথা বলতে হবে, কারণ প্লাঙ্কসে প্রথম ধারণা দেয় যে আলো হচ্ছে এখানে ফোটন এবং এক একটা ফোটন এক একটা প্যাকেটের মতো, এই প্যাকেটের একটা এনার্জি আছে, এটা কোয়ান্টাইজড অর্থাৎ নির্দিষ্ট, অর্থাৎ এক একটা প্যাকেটের এনার্জি কি ইকুয়ালস টু নিউ, তাই না? অথবা বলতে পারো প্ল্যাঙ্কস এটাকে বলেছে NH নিউ। এখানে n হচ্ছে যে কোনো সংখ্যা, 0, 1, 2, 3 যে কোনো হতে পারে, কিন্তু এটার ভগ্নাংশ হবে না, অর্থাৎ 0.5 বা 0.3 বা 1.5, 1.3 এরকম টাইপের কিছু হবে না, একটা পূর্ণ সংখ্যা হবে যেটার মান যে কোনো রকম হতে পারে, ঠিক আছে? 0 থেকে 1, 2, 3 যেরকম হতে পারে। তাহলে এই ফোটনের ধারণাটা প্রথম দিলেন হচ্ছেন প্ল্যাঙ্ক। তাহলে এই ডিস্ট্রিবিউশন লটা যখন প্ল্যাঙ্কের ফোটনের উপর অ্যাপ্লিকেবল হবে, এখন প্ল্যাঙ্ক কখন এই ফোটনের ধারণাটা পায়? যখন তিনি ব্ল্যাক বডি রেডিয়েশনের উপরে কাজ করেন, তখন এই ফোটনের ধারণাটা তিনি প্রদান করেন। তাহলে এইটা যখন আমি ডিস্ট্রিবিউশন লটা যখন প্ল্যাঙ্কের এই ব্ল্যাক বডি রেডিয়েশনের লয়ের উপর অ্যাপ্লাই করব এবং দেখব যে এই ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করেও আমি সেমভাবে প্ল্যাঙ্কসের রেডিয়েশন লটাই পাচ্ছি, তাহলেই তো বুঝতে পারবো যে আমার এই লটা যথেষ্ট গুরুত্ব, এটা একটা অ্যাপ্লিকেশনস আছে এবং এটার একটা আমরা কি পেলাম, একটা গুরুত্ব পেলাম, যে এটার সত্যতাও একটা যাচাই করার একটা পদ্ধতি, যে হ্যাঁ আমি যে থিওরিটা দিয়েছি এটা আসলে সত্য।
তাহলে এই জন্য আমাদের কাছে ব্ল্যাক বডি রেডিয়েশনটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? এইটার উপরে আমাদের বন্টন সূত্রটা অ্যাপ্লাই করাটা ইম্পর্টেন্ট। তাহলে এরপরে আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশনটা কি। এখন এই ব্ল্যাক বডির রেডিয়েশন বোঝার আগে তাহলে তার আগে বুঝতে হবে ব্ল্যাক বডিটা কি। ব্ল্যাক বডি বুঝতে গেলে আবার বুঝতে হবে যে ব্ল্যাক বডিটা কেন আসলো। তো আমরা জানি যে যখনই আমরা একটা কিছুকে তাপ দিব, একটা বস্তুকে তাপ দিব, তখন তার মধ্যে দিয়ে কি হয়, একটা রেডিয়েশন নির্গত হতে পারে অথবা মেইনলি হিট নির্গত হয়, ঠিক আছে? যেমন ধরো ইস্ত্রি, তুমি যে প্রতিদিনকার আমরা যে কাপড় আয়রন করি, সেই আয়রনটা যখন তাপ দেওয়া হয়, তো তুমি তার কাছাকাছি যদি হাত নিয়ে যাও, তুমি কিন্তু ফিল করতে পারবে তার হিটটা। তাহলে ওইখানে যে এনার্জিটা তুমি দিচ্ছ আয়রনটাকে, কাপড়ের ইস্ত্রিকে যে মানে তুমি এনার্জিটা দিচ্ছ, সেই এনার্জিটা কিন্তু সে কি হিট আকারে নির্গত হচ্ছে। তাহলে এখানে তুমি ওইভাবে একটা ফিল করতে পারছো, পারছো। তারপরে লাইট বাল্ব, আমাদের যে 100 ওয়াটের বাল্ব ছিল, 60 ওয়াটের বাল্ব ছিল, সেই 60 ওয়াট 100 ওয়াটের বাল্বগুলো কীরকম ছিল, যে ওইখানে যে আমরা ফিলামেন্টটা নিতাম সেটা কি হতো, সেটা তাপে আমরা ইলেকট্রিসিটির মাধ্যমে কি করি, ওর ফিলামেন্টের পরমাণুগুলো কি হয়, এক্সাইটেড হয়। তার ফলে কি হচ্ছে, ওখানে একটা আলোক রশ্মি আমরা দেখতে পাচ্ছি, একটা গ্লো দেখতে পাচ্ছি। অর্থাৎ ওর মধ্যে প্রথমে হিট জেনারেট হয়েছে, তারপরে সেটা হিটের ওই বাল্বটা কিন্তু তুমি ধরতেও পারবা না। তুমি যদি খুলতে যাও দেখবা যে একটা কাপড় নিয়ে তোমাকে খুলতে হবে, কারণ ওটা খালি হাতে ধরলে তোমার হাতে ফোসকা পড়ে যাওয়ার মতো অবস্থা হবে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, ওইটা প্রথম হিট জেনারেট করছে, ওটা একটা তাপ জেনারেট করছে, প্লাস একই এক্সাইটেড হয়ে সে আলো নির্গত করছে। তাহলে হিট জেনারেটের পাশাপাশি সে কি করছে, লাইটও ইমিট করছে। তাহলে এইরকমভাবে একটা বাল্ব একই সাথে নির্গত করে। তাহলে এখানে কিছু লস হয়ে যায়, তার কি তাপ দেওয়ার মাধ্যমে কি হচ্ছে, আমি যে পুরো আলো পাওয়ার কথা সেটা পাচ্ছি না, কারণ কিছু এনার্জি লস হয়ে যাচ্ছে তাপের মাধ্যমে। আবার ধরো এলইডি বাল্ব যদি নাও, এলইডি বাল্ব দেখবা যে পুরোটাই আলোকিত হচ্ছে এবং ওটা কম্পারেটিভলি 100 ওয়াটের বাল্বের তুলনায় কম গরম। তাহলে ওখানে তাপ জেনারেশনের পরিমাণটা খুব কম, যার কারণে যেইটুকু এনার্জি পাওয়া যায় সেটা বেশিরভাগই আলোর মাধ্যমে পাওয়া যায়। তাহলে এই জন্য দেখা যায় যে কম্পারেটিভলি আমরা এলইডি বাল্বটাকে বাসার আলো এখন ইদানিং আমরা কি করছি, যে আলোকিত করার জন্য এলইডি বাল্বটা ইউজ করা হয়। তাহলে এইরকমভাবে আস্তে আস্তে কি মডার্ন হচ্ছে সিস্টেম, যেখান থেকে আমাদের কি করতে হবে, সিস্টেম লস যতটা কমানো যায়। তাহলে এইরকমভাবে বাল্বের ক্ষেত্রে কি হলো, যে আমরা আস্তে আস্তে হিট জেনারেশনটাকে জেনারেট করাটাকে কমিয়ে দিয়ে কি বা যতটুকু পাচ্ছি যতটুকু চেষ্টা করছি যে আলোর মাধ্যমেই যাতে আমরা শক্তিটাকে ম্যাক্সিমাইজ করতে পারি। তাহলে এইভাবে কৃষ্ণবস্তু জিনিসটাও এরকম, যে আমরা যে লোহার একটা দণ্ডকে যদি তুমি গরম করো, দেখবা যে আস্তে আস্তে কি হচ্ছে, ওটা তাপ জেনারেট হচ্ছে। আমরা পরিবহন পদ্ধতিতে সে কি হচ্ছে, তোমার যেই অংশে তুমি তাপ দিচ্ছ সেটা আস্তে আস্তে তোমার হাতের পর্যন্ত চলে আসতেছে, যে ওটা হিটেড হয়ে যাচ্ছে। তারপর ওই তাপটা কিন্তু অতটুকু যে আরও যদি তুমি হিট দাও, তাহলে কি হচ্ছে, আস্তে আস্তে এটা একটু গ্লো করা শুরু করবে। দেখবা যে লাল হচ্ছে, লালটা আস্তে আস্তে দেখা যাবে ফ্যাকাশে লাল হয়ে যাচ্ছে, একটু কমলা টাইপের হয়ে যাচ্ছে। আস্তে আস্তে বেশি এক্সাইটেড করে ফেললে দেখা যাবে যে একটা সাদা কালার গ্লো হচ্ছে। তো ওই সাদা কালারের গ্লো হচ্ছে মানে কি, ওখানে বিভিন্ন রকমের আলোক রশ্মি নির্গত হচ্ছে। বলতে পারো যে লাল থেকে শুরু করে সব ধরনের আলোক রশ্মি নির্গত হচ্ছে দেখে ওটাকে আমরা সাদা দেখতে পাচ্ছি। এরপরে যদি আরও তুমি এক্সাইটেড করো, দেখা যাবে একটা ব্লু কালারের আমরা রশ্মি দেখতে পাই। তাহলে কি দেখা যাচ্ছে, যে এই যে আমরা দেখতে পাচ্ছি যে হিট দেওয়ার সাথে সাথে একটা বস্তুর থেকে আলোক রশ্মি বের হচ্ছে। তাহলে এই প্রসেসটাকে যদি এমনভাবে করা যেত যাতে তোমার
এই আমি যে আলোকরশ্মি এমন একটা সিস্টেম যদি বের করা যেত যে ওর মধ্যে দিয়ে যদি আমি কোনোভাবে আলোকরশ্মি প্রবেশ করাতে পারি এবং ওই আলোকরশ্মি ওই সিস্টেমটা দ্বারাই পুরোপুরি শোষিত হয়ে যাবে, ঠিক আছে, ওই সিস্টেমটা দ্বারাই পুরোপুরি শোষিত হয়ে যাবে এবং কোনোভাবে ওটার সিস্টেম লস হবে না, অর্থাৎ আমরা ওই আলোকরশ্মি আর কোনোভাবে নির্গত হবে না, জাস্ট ওই সিস্টেমের মধ্যে আবদ্ধ থেকে ওইটার দ্বারা শোষিত হয়ে যাবে। আবার ওই সিস্টেমটাকে যদি এক্সাইটেড করি তাহলে দেখা যাবে যে যেই পরিমাণ আলোকরশ্মি ও মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন ও নিয়ে রেডিয়েশনই সে আবার বিকিরণ করছে এবং সমপরিমাণই সে বিকিরণ করছে। তাহলে এইরকম একটা সিস্টেমের ধারণা করা হয় এবং পরবর্তীতে এরকম একটা সিস্টেম তৈরি করা হয় যেটাই হচ্ছে আমাদের আদর্শ কৃষ্ণ বস্তু নামে পরিচিত। এখানে কৃষ্ণ বলতে যেমন আমরা বুঝতে পারছি যে আমরা জানি যে ব্ল্যাক কালার কি করে, সর্বোচ্চ আলো শোষণ করে এবং ওটা দিয়ে আসলে শীতকালে আমরা তো জানি যে শীতকালে গরম কাপড় কেন, কালো কালারের কাপড় কেন প্রেফার করা হয়, কারণ ওটা দিয়ে ম্যাক্সিমাম রেডিয়েশন প্রবেশ করে। এই জন্য দেখা যায় যে আমরা কালো কাপড়ে বেশি। তাহলে দেখা যায় যে এইরকমভাবে যে এমন একটা সিস্টেম তৈরি ওই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে মনে করা হয় যে কৃষ্ণ বস্তু একটা কালো যদি আমরা একটা সিস্টেম তৈরি করতে পারি যার ভেতরটা এরকম কালো হবে, তাহলে দেখা যাবে যে ওর মধ্যে দিয়ে যে রেডিয়েশনটা ঢুকেছে সেটা সম্পূর্ণই ওর দ্বারা শোষিত হয়ে যাবে। কিন্তু পিওরলি আসলে এই কনসেপ্টটা একদম না যে কৃষ্ণ বস্তুর কালার কালোই ব্ল্যাকই হতে হবে। যেমন আমাদের সোলার সিস্টেমে কৃষ্ণ বস্তু হিসেবে আমরা খুব সহজ একটা উদাহরণ পাই হচ্ছে সূর্য। যদিও সূর্য তোমার এখানে সূর্য থেকে কি হয়, বিভিন্ন বিকিরণ, সব ধরনের আলোর রেঞ্জ নির্গত হয় যা ওর মধ্যে শোষিত হয়, সেটা দেখা যাচ্ছে। যার ওর মধ্যে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনের মাধ্যমে যে এনার্জিটা তৈরি হয় সেই এনার্জিগুলো আসলে রেডিয়েশনের মাধ্যমে নির্গত হয়। সেই রেডিয়েশনের মধ্যে দেখা যায় রেডিও মাইক্রোওয়েভ থেকে শুরু করে রেডিও ওয়েভ, তারপরে ইনফ্রারেড, এরকম সব রেঞ্জে, তারপর সেখান থেকে শুরু করে গামা রে, এক্স রে, সব ধরনেরই আমরা এক রেঞ্জের আলোক মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দেখতে পাই। তাহলে এখানে সূর্য হচ্ছে একটা বলতে পারো একটা কৃষ্ণ বস্তুর মতো একটা কাজ করে বা তারাও কিন্তু কৃষ্ণ বস্তুর মতো কাজ করে। তাহলে এইরকমভাবে একটা চিন্তার কনসেপ্ট আসলো যে কৃষ্ণ বস্তু আমাদেরকে নিতে হবে, যেই কৃষ্ণ বস্তুর মধ্যে সব রকমের আলো আমরা দিলাম, সেটা শোষণ করে ফেললো এবং আমি যখন ওকে এক্সাইটেড করব সে সব ধরনের ওই আলোগুলো যেটা শোষণ করেছে সেই আলোগুলো বের করে দেবে। তো এইরকমভাবে যখন সূর্যের আলোক রশ্মি আমরা যদি আমরা ধরি যে সূর্য আমরা কি জানি টেম্পারেচার 5900 কেলভিন, হিউজ টেম্পারেচার, তাই না, হিউজ টেম্পারেচার 5900 কেলভিন। এখন এরকমভাবে যদি একটা গ্রাফ আঁকি, ইন্টেন্সিটি গ্রাফ আর একটা তরঙ্গ দৈর্ঘ্যের গ্রাফ আঁকি, সে বলার আগে, সম্পর্কটা দেখানোর আগে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সে আমাদের যে এনার্জি রেডিয়েশনটাকে বলা হয় যে কোনো বস্তুর তাপমাত্রা যদি 0 কেলভিনের থেকে বেশি হয়, অর্থাৎ 0 কেলভিনেতে তো আসলে পৌঁছানো সম্ভব না, কিন্তু এখনও পর্যন্ত ওভাবে পৌঁছানো যায় না। তাহলে এই 0 কেলভিনের থেকে যে কোনো বস্তু যদি বেশি হয় টেম্পারেচার, সে কী করবে, সে ইনফিনাইট এনার্জি রেডিয়েট করবে। তার বৈশিষ্ট্যই হবে হচ্ছে অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মেকানিক্স, এটা ম্যাক্সওয়েলের সূত্র অনুযায়ী, যে সে ইনফিনাইট লেভেলের এনার্জি রেডিয়েট করবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি একটা পানির কলকে ছেড়ে দেওয়ার পরে ও কি করবে, একবার ছেড়ে দিলে ও কি হচ্ছে, পানি নির্গত হতেই থাকবে। এরকমভাবে ইনফিনিটির পরিমাণ এনার্জি নির্গত হতে থাকবে একটা বস্তু থেকে, যদি সেখানে আমার টেম্পারেচার 0 কেলভিনের থেকে বেশি হয়। তাহলে তো চিন্তা করলে দেখা যাবে যে সব কিছু থেকেই অনেক পরিমাণ এনার্জি নির্গত হচ্ছে। তো এই কনসেপ্টটা ক্লাসিক্যালি ধারণা করা হতো। আরেকটা কনসেপ্ট ধারণা করা হয় যে
বলা হয় যে এই যে এনার্জি সেটা হচ্ছে তোমার একটা কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। এখন এখানে কন্টিনিউয়াস প্রসেস বলতে কি বোঝা যাচ্ছে, এখানে কন্টিনিউয়াস প্রসেস বলতে বোঝা যাচ্ছে যে যখন এটা ম্যাক্সিমাম পর্যায়ে চলে যায় তখন তুমি এনার্জিটা যখন পিকে চলে যায় তখন কি হয়, তখন তার ফ্রিকোয়েন্সি আর ওয়েভ লেন্থ চেঞ্জ হয় না, ঠিক আছে। তাহলে কি বললাম যে কন্টিনিউয়াস প্রসেস মানে এখানে বোঝাচ্ছে যে এনার্জি যখন তুমি একদম পিকে চলে যায় তখন তার কি হচ্ছে আর কোনো রকম ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ চেঞ্জ হয় না। যেমন ধরো আবারও আমি পানির কলের কথা বলে, ম্যাক্সিমাম ফ্লোতে তুমি যদি দাও তাহলে কি হচ্ছে, তার ফ্রিকোয়েন্সিও আর চেঞ্জ হবে না। যদি তুমি, যেহেতু এটা আলোক রশ্মি না সেহেতু আর আমরা এটাকে মানে আলো দিয়ে ডিফাইন করছি না, তার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে না। অর্থাৎ ম্যাক্সিমামে পৌঁছানোর পরে কি হচ্ছে, যেই ম্যাক্সিমাম তরঙ্গ দৈর্ঘ্য তার ছিল এবং যেই ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি সে পৌঁছেছে সেটা আর চেঞ্জ হবে না। তাহলে এইরকম একটা ধারণা ক্লাসিক্যালি দেওয়া হয় যে এটা একটা এনার্জি হচ্ছে, একটা কোনো বস্তুর তাপমাত্রা যদি 0 কেলভিনের থেকে বেশি মানে বেশি হয় সেই বস্তু ইনফিনাইট এনার্জি নির্গত করবে এবং সেই এনার্জিটা হবে একটা কন্টিনিউয়াস প্রসেস, অর্থাৎ হচ্ছে ম্যাক্সিমামে পৌঁছানোর পরে তার ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ চেঞ্জ হয় না। তাহলে এই ক্ষেত্রে এই তত্ত্বের উপরে ভিত্তি করেই তোমার হচ্ছে রিলে জিন্স রেডিয়েশনের একটা সে এখানে ইন্টেন্সিটি, এনার্জির বদলে আমরা ইন্টেন্সিটি নিয়েছি, কারণ ইন্টেন্সিটি হচ্ছে এখানে ব্রাইটনেস নির্দেশ করতেছে, একটা আলোক মানে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ব্রাইটনেস আমরা এখান থেকে ধারণা পাচ্ছি। তো এটাও ইন্টেন্সিটি আর কিছুই না, যে আলোক রশ্মি যখন একক ক্ষেত্রফলে পড়ে সেটাই হচ্ছে তার ইন্টেন্সিটি, ঠিক আছে, তোমার একক সময়। তাহলে এখানে দেখো যে তুমি যেখানে পাচ্ছ, তাহলে কি হচ্ছে যে এই তরঙ্গ দৈর্ঘ্য এটাকে আরেকটু ইয়ে করে রাখি, যে প্রথমে যখন তোমার তরঙ্গ দৈর্ঘ্য কম থাকে তখন কি হচ্ছে, তখন কোনো রকম আমরা দেখতে পাই যে ওই যেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো নির্গত হয় সেটা আমাদের খালি চোখে দেখা যায় না। তার একটা পর্যায়ে যখন ম্যাক্সিমামে পৌঁছা যায় তখন দেখা যায় যে এর আর তরঙ্গ দৈর্ঘ্যে চেঞ্জ হয় না, অর্থাৎ এইরকম ইনফিনাইটে চলে যাবে, তার তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হবে না। এইটা দিয়েছে হচ্ছে তোমার রিলে জিন্স, ঠিক আছে। রিলে এবং জিন্স নামক দুজন বিজ্ঞানী, উনি এটার দুজন বিজ্ঞানী না একজন বিজ্ঞানী আমি ঠিক বলতে পারবো না, কিন্তু যাই হোক রিলে জিন্সের তত্ত্ব অনুযায়ী হচ্ছে তোমার এইরকম একটা গ্রাফ পাওয়া যাবে যেখানে তরঙ্গ দৈর্ঘ্য ম্যাক্সিমাম পয়েন্টে যাওয়ার পরে আর ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হয়ে যাওয়ার পরে আর চেঞ্জ হচ্ছে না। তাহলে এরকম, তাহলে দেখা যাচ্ছে যে তরঙ্গ দৈর্ঘ্য ছোট যখন ছিল তখন হচ্ছে, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য ছোট না, যখন হচ্ছে দীর্ঘ থাকে, আমরা এখানে বলছি যে বাম পাশে যখন নিয়েছি তখন হচ্ছে দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই আস্তে আস্তে যাই যত এইদিকে আসবো ডান পাশে যখন নিয়েছি সেটা দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য, যত এই পাশে আসতেছে তত লো তরঙ্গ দৈর্ঘ্য হবে, ঠিক আছে। যখন হাই ওয়েভ লেন্থের রশ্মিগুলো নির্গত হচ্ছে তখন দেখা যাচ্ছে যে আমরা বিকিরণটা দেখা যাচ্ছে অত খালি চোখে দেখা যায় না, যখন এইটার ম্যাক্সিমাম পয়েন্টে চলে আসে তখন দেখা যাচ্ছে যে আর এটার ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না। তার মানে হচ্ছে কি একটা এরপরে দেখা যাচ্ছে যে রেঞ্জ চলে আসবে, সেই রেঞ্জটাই হচ্ছে দেখা যাচ্ছে আল্ট্রাভায়োলেট রেঞ্জ, ঠিক আছে। এই রেঞ্জটা চলে আসবে হচ্ছে আল্ট্রাভায়োলেট রেঞ্জ, যেটা কি না তাহলে প্রত্যেকটা বস্তু থেকেই দেখা যাবে যে হিউজ পরিমাণ আল্ট্রাভায়োলেট রে আসবে, ঠিক আছে। তার মানে কি একটা ইয়াতে যাওয়ার পরে তাহলে প্রত্যেকটা বস্তুই, ধরো এই পেনটাকে একটা টেম্পারেচারে তুমি একটা এমন হাই টেম্পারেচারে যদি তুমি এটাকে হিট করো তাহলে এই হাই টেম্পারেচারে এই বস্তুটা কি করবে, একটা পর্যায়ে শুধু এখান থেকে আমরা আল্ট্রাভায়োলেট রে পাবো। তাহলে এইভাবে যদি চিন্তা করো তাহলে প্রত্যেকটা বস্তু থেকেই, যেহেতু একবার এগুলো কোনো কিছুই আর 0 ক্যালভিনে নেই, তাহলে সব কিছুই কী হচ্ছে, এনার্জি নির্গত করছে, এবং এই এনার্জিটা একটা পর্যায়ে যদি টেম্পারেচার এমন নিয়ে যায় সবগুলোই কী করবে, আল্ট্রাভায়োলেট রে নির্গত করবে। তাহলে এইটা হচ্ছে এখানে এসে এই তত্ত্বটা মানে দেখা যায় যে এটা আর ব্যাখ্যা করা যায় না, ঠিক আছে। এখানে এসে এই জিনিসটা আমরা এই কনসেপ্টটা ভুল হয়ে যায়।
যে আসলে তো তাহলে তো আমাদের সব কিছু থেকেই এরকমভাবে আল্ট্রাভায়োলেট রে নির্গত হওয়ার কথা, কিন্তু আসলে তো বাস্তবে এইরকম আল্ট্রাভায়োলেট নিয়ে নির্গত হয় না। দেখা যায় যে আলটিমেটলি গ্রাফটা এরকম হয়, সূর্যের আলোকরশ্মি যখন এসে পড়ে তার আলোকরশ্মিকে বিশ্লেষণ করে দেখা গেছে যে এইরকম আলটিমেটলি গ্রাফটা এই টাইপের হয়। অর্থাৎ হচ্ছে একটা ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছানোর পরে তখন কি হচ্ছে, যেই রেডিয়েশনগুলো নির্গত হচ্ছে সেই রেডিয়েশনগুলো আবার কম তরঙ্গ দৈর্ঘ্যের দিকে অগ্রসর হতে থাকে, অর্থাৎ হচ্ছে তার ডিক্রিজ হয়ে যায়। ঠিক আছে, যেমন সূর্যের আলোকরশ্মির ম্যাক্সিমাম তোমার হচ্ছে 5900 কেলভিন টেম্পারেচার। তো এরপরে দেখা যায় যে এই এনার্জিটা ইন্টেন্সিটিটা আস্তে আস্তে একটা পিক পয়েন্টে পৌঁছানোর পরে আমরা দেখা যাচ্ছে যে এই ওয়েভলেন্থটা আবার চেঞ্জ হয়ে চলে আসতেছে। ঠিক আছে, মিনিমামে চলে আসতেছে। এখানে হাই ওয়েভলেন্থ আর এখানে হচ্ছে মিনিমাম ওয়েভলেন্থ। তাহলে এখানে রিলে জিন্সের অ্যাকর্ডিং টু রিলে জিন্স ক্লাসিক্যাল মেকানিক্স তাতে কি হচ্ছিল যে এটা ইনফিনিটির দিকে চলে যাবে, কিন্তু এইটা দেখা যাচ্ছে ইনফিনিটির দিকে না, যে এটা আবার লো ওয়েভলেন্থের দিকে চলে আসে। ঠিক আছে, অর্থাৎ লো ওয়েভলেন্থের দিকে চলে আসে। আর এইখানে এই যে রেঞ্জটা দেখা যায় এইটা হচ্ছে ভিজিবল আলোর রেঞ্জ। এখন এক একটা বস্তু এক এক রকমের হয়, তাহলে ওর ওই দেখা যাচ্ছে যে যদি তুমি একটা শরবত বানাও, সেখানে যদি তুমি চিনি দাও, একটু লবণ দাও, লেবুর রস দাও, সব কিছু দাও, যেটার পরিমাণ বেশি দিবা, যেটার পরিমাণ বেশি হবে সেটাই তুমি বেশি ওর মধ্যে খেতে পাবা। তেমনি এটা একটা রেডিয়েশনের মধ্যে যেইটার ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হবে সেই রঙেরই তুমি বেশি দেখতে পাবা। যদি এটা রেড সাধারণত দেখা যায় যে লো ওয়েভলেন্থের মধ্যে হয়তো রেড, তারপর হচ্ছে অরেঞ্জ, ইয়েলো, এদের রেঞ্জে দেখা যায় বেশিরভাগে। তাহলে দেখা যাচ্ছে যে এই ওয়েভলেন্থের মধ্যে এটা ম্যাক্সিমাম ইন্টেন্সিটি পৌঁছায়, ম্যাক্সিমামে পৌঁছানোর পর আস্তে আস্তে ওয়েভলেন্থ ডিক্রিজ করতে থাকে। তাহলে এটা যদি এনার্জিটা কন্টিনিউয়াস প্রসেস হতো, অর্থাৎ ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থ যদি চেঞ্জ না হয়, তাহলে এটা ক্লাসিক্যালি এরকম হওয়া উচিত ছিল, কিন্তু তার মানে কিন্তু এরকমটা না। প্র্যাকটিক্যালি এটা হচ্ছে ক্লাসিক্যালি, আর এটা হচ্ছে প্র্যাকটিক্যালি তুমি এই রেজাল্ট পাচ্ছ। তাহলে এই প্র্যাকটিক্যাল রেজাল্টটাকে তুমি যখন ব্যাখ্যা করতে যাচ্ছ তখন রিলে জিন্সের তত্ত্বটা আমরা ব্যর্থ হয়ে যাচ্ছে, এখানে এসে ব্যর্থ হয়ে যাচ্ছে। যে প্রথম দিকে ঠিক থাকছে, কম মানে বেশি ওয়েভলেন্থের ক্ষেত্রে এই রিলে জিন্সের তত্ত্ব মেনে চললেও কম ওয়েভলেন্থের দিকে এসে এনার্জির এই যে ডিস্ট্রিবিউশনটা এটা মেনে চলছে না। তাহলে এই প্র্যাকটিক্যাল বিষয়টাকে এক্সপ্লেইন করতে গিয়ে ম্যাক্স প্ল্যাঙ্ক বলেছে যে এই যে এনার্জিটাকে আমরা কন্টিনিউয়াস ধরছি, এটা আসলে কন্টিনিউয়াস না, এটা আসলে হচ্ছে একটা বিচ্ছিন্ন ব্যাপার। ঠিক আছে, এটা যে ডিসক্রিট ব্যাপার, এনার্জিটা কন্টিনিউয়াস না, এটা একটা ডিসক্রিট ব্যাপার। অর্থাৎ এক একটা প্যাকেট আকারে নির্গত হয় এনার্জিগুলো, প্যাকেট আকারে। তাহলেই তো দেখা যাচ্ছে যে যখনই তুমি এটা ডিসক্রিট ধরছো তার মানে কি এটা ফ্রিকোয়েন্সি ওয়েভলেন্থ চেঞ্জ হচ্ছে। অর্থাৎ ধরো তুমি একটা গাছে এরকমভাবে এনার্জিটা এরকম যে ধরো তুমি একটা গাছে উঁচু ডালে তুমি একটা আমকে পাড়তে যাচ্ছ, উঁচু ডাল আছে, নিচু ডাল আছে, এরকম বিভিন্ন ডাল আছে। তো তুমি যখন একটা ইটকে ছুঁড়ে মারবে, তাহলে যে কাছের ডালে সেটার যে তোমাকে ইটের যে এনার্জি দিতে হবে, তোমার হাত দিয়ে যে পরিমাণ দিতে হবে, যে উঁচু ডালে দিতে আরও বেশি পরিমাণ দিতে হবে। হয়তো বা এমন হতে পারে যে ওই রেঞ্জের ওই উঁচু ডালের আমকে পাড়ার জন্য তোমার যেরকম এনার্জি দেওয়া দরকার, যত পরিমাণ জোরে একটা ঢিলকে ছড়ানো দরকার, সেই পরিমাণ এনার্জি তুমি দিতে পারছো না, দেখে ওই উঁচু ডালের তুমি দেখতে পাচ্ছ না। তার ফলে এটা এখানে এসে এই জিনিসটা ব্যাখ্যা করা যায় যে একটা পর্যায়ে গিয়ে যে কৃষ্ণবস্তুর মধ্যে যে কৃষ্ণবস্তুতে এরকম একটা ছোট ক্যাভিটি থাকে, অর্থাৎ একটা ছোট ছিদ্র থাকে, এই ছিদ্র দিয়ে যখন আলোকরশ্মি এসে
প্রবেশ করে তখন দেখা যায় যে এটা এখানে এসে প্রবেশ করে, তখন এরকমভাবে এসে আঘাত করবে, তারপরে এখানে আঘাত করবে, তারপরে এখানে আঘাত করবে, তারপরে এরকমভাবে আঘাত করবে, এরকম কন্টিনিউয়াসলি আঘাত করতে করতে দেখা যাচ্ছে যে একটা পর্যায়ে এই কৃষ্ণ বস্তু দ্বারাই শোষিত হয়, আবার নির্গত হওয়ার সময় সে এক্সাইটেড হয়ে ঠিক এই পথেই নির্গত হয়। ঠিক আছে, তাহলে এই দেখা যায় 90% 96% আলোই বিকিরণই দেখা যায় যে এই কৃষ্ণ বস্তুর দ্বারা শোষিত হয়, এবং এভাবেই হয় যে এখানে ইন্টারনালি রিফ্লেকশন তারপর হচ্ছে ট্রান্সমিশন হয়, যার কারণে দেখা যাচ্ছে যে এটার মধ্যেই আলোকরশ্মি থেকে যায়। তো এখন এখানে আসলে কি হয়, এই যে এখানে যে ম্যাটারগুলো আছে, এই ম্যাটারগুলো এখানে যে অণুগুলো অ্যাটমগুলো যেটা আছে, তুমি এই যে রেডিয়েশনের মাধ্যমে কি হচ্ছে, এই অণুগুলোর একটা কি হচ্ছে, ভাইব্রেশন হচ্ছে। ভাইব্রেশন হওয়ার মাধ্যমে কি হচ্ছে, আমরা এটা এক্সাইটেড হয়ে একটা লেভেলে যে পরিমাণ যেভাবে এক্সাইটেড হবে সেইভাবেই সে যেই ফ্রিকোয়েন্সির ভাইব্রেশন হবে ঠিক সেই ফ্রিকোয়েন্সিরই সে ওয়েভলেন্থের সেই ফ্রিকোয়েন্সিরই সে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন দিবে। তো যেই পরিমাণ এক্সাইটেশন হবে সেই পরিমাণই সে যেই লেভেলের এক্সাইটমেন্ট হবে সেই লেভেলেরই সেই ফ্রিকোয়েন্সিরই আলোকরশ্মি বা বলতে পারো ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন নির্গত করবে। তাহলে এখানকার এটার একটা ভাইব্রেশনটা ইম্পর্টেন্ট। এখন আমরা জানি এইখানে প্রত্যেকটা তখন পর্যন্ত ইলেকট্রনের তো একটা ধারণা পাওয়া গেছে, কিন্তু ইলেকট্রনের এনার্জি স্তর কীরকম হবে সেই 1900 শতকে তখন এনার্জি স্তর সম্পর্কে ধারণা ছিল না দেখে সেটা ব্যাখ্যা করা যায় না, কিন্তু পরবর্তীতে ধারণা করা হয় যে তোমার এই যে আইনস্টাইন পরবর্তীতে ব্যাখ্যা করেন যে দেখা গেছে যে এগুলো যে এনার্জি স্টেট থাকে, তাহলে যে এনার্জি স্টেট থেকে যখন আলোকরশ্মি ইলেকট্রনগুলো এক্সাইটেড হয়ে আরেকটা এনার্জি স্টেটে যায়, তখন আবার যখন ডিক্রিজ হয়ে যখন আবার তখন দেখা যাচ্ছে সে কি হয়, তার এনার্জিটা রেডিয়েশন আকারে নির্গত হচ্ছে। উপরের স্তরে যখন যাচ্ছে এক্সাইটেড হয়ে স্তরে যাচ্ছে, আবার সে কি ওই স্তরে তো পার্মানেন্টলি থাকছে না, ওই স্তর থেকে আবার যখন তার নিজের অবস্থানে ফেরত আসতেছে, তার প্রাইমারি স্টেজে যেই স্টেজে ছিল সেই স্টেজে যখন ফেরত আসতেছে, তার যে এনার্জিটা ছিল এক্সাইটেড এনার্জিটা সেটা রেডিয়েশন আকারে নির্গত হচ্ছে। তো এরকমভাবে একটা বস্তুর তো অনেক এনার্জি লেভেল থাকে, তাহলে যদি এই লেভেলে যেই রেডিয়েশনটা দিবে ওই লেভেলকে যেতে হলে তার এনার্জি হাই এনার্জি দরকার, অর্থাৎ ফ্রিকোয়েন্সি হাই ফ্রিকোয়েন্সি দরকার। তাহলে এই ফ্রিকোয়েন্সি রেঞ্জে আমার দেখা যায় যে আমি একটা ইলেকট্রন যেতেই পারছে না, এত পরিমাণ এনার্জি আমি দিতেই পারছি না, যার কারণে দেখা যাচ্ছে যে ওই রেঞ্জের আমরা এনার্জি কি হচ্ছে আমরা দিতে পারছি না দেখে ওইটা এক্সাইটেড হচ্ছে না। তাহলে এইরকমভাবে দেখা যাচ্ছে যে এই জন্য দেখা যাচ্ছে একটা পর্যায়ে এটা সে ডিক্রিজ করছে, যে পরিমাণ এনার্জি দিয়ে এটা ইনফিনাইটে যাওয়ার কথা ছিল সেই পরিমাণ এনার্জি আসলে সবগুলো পার্টিকেলের মাধ্যমে আমরা পাই না দেখে একটা পর্যায়ে এটা কি হচ্ছে ডিক্রিজ হতে থাকে, যে সব লেভেল আমরা পাবো না। তাহলে এটা হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন। তাহলে এখান থেকে যে রিলে জিন্সের একটা ক্লাসিক্যাল ধারণা সেটা কিন্তু প্ল্যাঙ্কস ভেঙে দেয়, সেই ক্লাসিক্যাল ধারণাকে সে ভেঙে দিয়ে বলে যে এনার্জি এখানে কিন্তু আর তোমার কন্টিনিউয়াস থাকে না, এখানে এনার্জিটা ডিসক্রিট থাকে এবং বিচ্ছিন্ন থাকে এবং এক একটা এনার্জি প্যাকেট আকারে থাকে, এই প্যাকেটটা হচ্ছে NH নিউ আকারে থাকে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে এনার্জি, তাদের মোমেন্টামটা থাকে হচ্ছে তোমার H ল্যামডা বা H নিউ বাই C। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমাদের প্ল্যাঙ্কসের তত্ত্ব। তো প্ল্যাঙ্কস যেই ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা দিয়েছে, এই পুরো এটাকে পুরোভাবে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করার জন্য যে ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা দিয়েছে, সেই ম্যাথমেটিক্যাল ডেরিভেশনকে দেখা যাচ্ছে যে ওই অনুযায়ী যদি তুমি গ্রাফ প্লট করো, ওই অনুযায়ী যদি তুমি গ্রাফ প্লট করো তাহলে দেখা যাচ্ছে পুরোটাই
মিলে যাচ্ছে। তাহলে এই ম্যাথমেটিক্যালি এটাকে প্রুভ করার জন্য প্ল্যাঙ্কস একটা শর্ত অ্যাপ্লাই করলো যে এনার্জি আসলে এখানে ডিসক্রিট আকারে নির্গত হয়, অর্থাৎ বিচ্ছিন্ন থাকে, যার কারণে আমরা এই ধরনের গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি। তাহলে এই যে গ্রাফিক্যাল প্রেজেন্টেশন দেখতে পাচ্ছি, তাহলে এটা কিন্তু শুধু তার একটা ধারণা দেওয়ার জন্য, সেইটাকে ম্যাথমেটিক্যালি প্রুভ করার জন্য একটা ধারণা প্রবর্তন করেছে। কিন্তু এই জিনিসটা তো আসলে এত সহজ না যে একটা ক্লাসিক্যাল ধারণাকে, একটা বিষয়কে বাদ, এতদিনের প্রচলিত একটা ধারণাকে বাদ দিয়ে নতুন একটা ধারণা নেওয়া, এবং সে নিজেও এটা নিয়ে এত বেশি বুঝতে, মানে এটা তো আসলে তার জন্য কঠিন ছিল যে না, নতুন একটা ভাবে তুমি এনার্জিকে ডিফাইন করতে চাচ্ছ, এই জিনিসটা অ্যাকসেপ্ট হওয়াটা কিন্তু অত সহজ না। যেমন ধরো উনি এটা প্রবর্তন করেছে 1901 সালে কি 1900 সালে এরকম, তো উনি নোবেল পুরস্কার পেয়েছে 1918 সালে। তাহলে এই 18 বছর লেগেছে এই আলোচনা সমালোচনার জন্য, তার কাজের আলোচনা সমালোচনার জন্য। তাহলে দেখা যাচ্ছে যে এই যে তার আবিষ্কার, যে আবিষ্কারটা কি করলো, একটা নতুনভাবে একটা ফিজিক্সের একটা নতুন দিক খুলে দিল, যে একটা পার্টিকেলের বৈশিষ্ট্যই চেঞ্জ করে দিল, মানে একটা বস্তুর আমরা চিরায়ত ধারণাকেই চেঞ্জ করে দিল। যে একটা আমি চিন্তা করি যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন অনলি ওয়েভ, having only wave nature, but now we have to think that electromagnetic radiation is not only wave but also a particle, ঠিক আছে? তাহলে এটা একটা পার্টিকেল আকারে নির্গত হয়। তাহলে এই কনসেপ্টটা কিন্তু এত সহজে অ্যাকসেপ্টেবল ছিল না, এবং তিনিও এই জিনিসটার নিয়ে এত বেশিও মানে ম্যাথমেটিক্যালি ডিরাইভ করার জন্য উনি এটা বলেছেন, কিন্তু ওই জিনিসটা নিয়ে এত বেশি তখনও তার কাছে তত্ত্ব ছিল না, এটা একটা নতুন ধারণা, ঠিক আছে? তখন তার কাছে এটা একটা নতুন ধারণা ছিল, এটা একদম পিওর বলতে পারো, পিওর। আমরা তো অনেক কিছু, উনিও যেমন কাজ করেছে কিসের উপরে, একটা ভিত্তির উপরে কাজ করেছে, কিন্তু ওনার যে ভিত্তিটা উপরে কাজ করেছে সে মানে একটা কিছু, এই যে রেডিয়েশনের উপর, ব্ল্যাক বডি রেডিয়েশনের উপর কাজ করেছে, এটার উপরে কাজ করেছে, কিন্তু একটা নতুন ধারণা দিয়েছে, যেটা একটা পিওর ধারণা, একদম সম্পূর্ণই আলাদা, নিজস্ব, সেইটা কিন্তু স্ট্যাবলিশ করা এত সহজ ছিল না। তাহলে এখানে যে বিভিন্ন টেম্পারেচারে যখন আমরা নিব এই তরঙ্গ দৈর্ঘ্যগুলো, ঠিক আছে, এদের টেম্পারেচার বাড়াতে থাকলে, ধরো এটা যদি তুমি 3000 নাও, এটা যদি 4000 নাও, এটা যদি 5000 নাও, তাহলে ইন্টেন্সিটিটা কিন্তু বাড়তে থাকে। 3000-এর জন্য যে ইন্টেন্সিটি, 4000-এর জন্য ইন্টেন্সিটি, 5000-এর জন্য যে ইন্টেন্সিটি, সেটা কিন্তু একরকম। এটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, এটাও হচ্ছে তার ম্যাক্সিমাম ওয়েভলেন্থ, এটাও হচ্ছে তার ম্যাক্সিমাম ওয়েভলেন্থ। দেখো ম্যাক্সিমাম ওয়েভলেন্থগুলো কী হচ্ছে, কন্টিনিউয়াসলি লেফটে শিফট করছে, অর্থাৎ এখান থেকে কন্টিনিউয়াসলি লেফটের দিকে শিফট করছে। এটা যদি 2 হয় তাহলে এটা দেখা যাবে 2.2, এটা দেখা যাবে 2.3, এরকম রেঞ্জে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে শিফট হয়। তাহলে এই ওয়েন বা যেটা আমরা ভিনের সূত্র নামে পরিচিত, ভিনের সূত্র বা ওয়েনের সূত্র হচ্ছে কি, ম্যাক্সিমাম ওয়েভলেন্থের সাথে যে টেম্পারেচারে ও ম্যাক্সিমাম ওয়েভলেন্থে পৌঁছায় সেটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, ঠিক আছে? তাহলে এইখানে দেখা যাচ্ছে এই টেম্পারেচারে যে ম্যাক্সিমাম পয়েন্টে পৌঁছালো, এটা একটা কনস্ট্যান্ট, এগুলো সবসময় একটা কনস্ট্যান্ট ভ্যালু মেনটেন করে, ঠিক আছে? তাহলে এটা গেল ভিনের সূত্র। তাহলে আর রিলে জিন্সের যে সূত্রটা ছিল সেটা হচ্ছে তোমার আচ্ছা, এখানে হচ্ছে যেটাও কেটি, 8 পাই কেটি ইকুয়ালস টু হচ্ছে 8 পাই কেটি ডিভাইডেড বাই ল্যামডা টু দি পাওয়ার 5 ইন্টু ডি ল্যামডা, ঠিক আছে? এটা হচ্ছে তোমার রিলে জিন্সের লগ ছিল।
রিলিজিয়েন্স বা রিলিজিয়েন্স বলে বারবার। আর আমরা আজকে দেখব হচ্ছে প্ল্যাঙ্কসের ল, ঠিক আছে? আমরা এইটাও দেখব রিলিজিয়েন্সের ল কিভাবে পাওয়া যায়, আর হচ্ছে ভিনের সূত্র পাওয়া যায় কীভাবে সেটাও আমরা দেখব। তো ভিনের সূত্র না দেখলেও আজকে আমরা এই পর্যন্ত দেখব যে ম্যাক্স প্ল্যাঙ্কের ডিস্ট্রিবিউশন ল অ্যাপ্লাই করে কিভাবে ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্র পাওয়া যায়। এখন এটা কেন আমি বললাম যে ম্যাক্স প্ল্যাঙ্কের সূত্রের উপরে কেন অ্যাপ্লাই করা হয়েছে, কারণ তো বুঝতেই পারছো যে ফোটনের কারণে এটা আমাদের অ্যাপ্লিকেবল হয়েছে। তাহলে এই যে আমরা কৃষ্ণ বস্তু নিচ্ছি, এটার একটা যদি ধরি যে কৃষ্ণ বস্তু নিচ্ছি সেটার আয়তন হচ্ছে ভি, ঠিক আছে? এর মধ্যে কি আছে? ফোটন আছে, যার এনার্জি হচ্ছে এইচ নিউ, মোমেন্টাম হচ্ছে পি ইকুয়ালস টু হচ্ছে এইচ নিউ বাই সি, ঠিক আছে? এটা হচ্ছে ইয়া। আর এখানে ফোটনগুলো বৈশিষ্ট্যটা কি? এদের স্পিন হচ্ছে 1, 2 হচ্ছে এরা হচ্ছে পার্থক্য অযোগ্য, অর্থাৎ একটা ফোটন থেকে আরেকটা ফোটনের পার্থক্য করা যায় না, তাই সবই একই রকম। তারপর হচ্ছে এই ফোটনগুলো অমিথস্ক্রিয়। এখন এই কথাটার অর্থ কি? অমিথস্ক্রিয় অর্থটা কি? এখানে অমিথস্ক্রিয় কথাটার অর্থ হচ্ছে এরা নিজেরা কোনো রিয়াকশান করে না, ফোটন একটা ফোটনের সাথে কোনো রিয়াকশান হয় না, কিন্তু এরা দেয়ালের যে বস্তু দ্বারা আবদ্ধ সেই বস্তুর দেয়ালের সাথে এদের মিথস্ক্রিয়া হতে পারে, কিন্তু অর্থাৎ রিয়াকশান হতে পারে, কিন্তু এদের নিজেদের সাথে কোনো রকম ইন্টারাকশান হয় না, এই জন্য এরা অমিথস্ক্রিয়। তারপর যে এটার ফোটন সংখ্যা, একটা সিস্টেমের ফোটন সংখ্যা কখনো কনস্ট্যান্ট থাকে না, ধ্রুব থাকে না, অর্থাৎ ধ্রুব নয়। কারণ ওই ফোটনটা কি আমি একটু আগে বললাম যে দেয়ালের সাথে কি হচ্ছে ইন্টারাকশান হয়, ওটার ফলে কি হচ্ছে দেয়ালের সাথে আঘাত করার ফলে কিছু ফোটন শোষিত হতে পারে, কিছু ফোটন আরও নির্গত হতে পারে, যেরকমই হোক না কেন সেখান থেকে একটা যেহেতু ওখানে বিকিরণ হতে পারে, শোষণ হতে পারে, যার কারণে হচ্ছে ফোটন সংখ্যা বাড়তে কমতে কন্টিনিউয়াসলি বাড়তে বা কমতে থাকতে পারে, সেই জন্য ফোটন সংখ্যা কনস্ট্যান্ট থাকে না। সেজন্য যে আমরা যে আচ্ছা একটু পরে দেখছি, তাহলে এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য গেল, ঠিক আছে? যে তাদের স্পিন সংখ্যা এরকম। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের স্থির ভর শূন্য, তাদের রেস্ট মাস অর্থাৎ এম নট ইকুয়ালস টু 0, ঠিক আছে? রেস্ট মাস অবশ্যই 0। তাহলে এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। তাহলে এরা হচ্ছে এই যেহেতু এটা, তাহলে এরা বলা যায়, এক কথায় বলা যায় এরা বোসন কণা। এই জন্যই আমাদের এটা নিয়ে আলোচ্য বিষয়, এরা বোসন কণা, এই জন্য এদেরকে নিয়ে আমরা আলোচনা করছি। এখন একটা সিস্টেমে যদি আমরা তার অবস্থান সম্পর্কে ধারণা পাই, ক্ষুদ্র অবস্থান বিএক্স, বিওয়াই, বিজেড এগুলো ধারণা পাই, এবং তার মোমেন্টাম যদি ডিপিএক্স কারেসপন্ডিং মোমেন্টাম যদি ডিপিএক্স, ডিপিওয়াই, ডিপিজেড হয়, তাহলে এটা একটা 6 ডাইমেনশনাল সিস্টেম হয়ে গেল। তার আয়তনটা কীরকম হবে? সর্বনিম্ন আমরা জানি যে তার আয়তন হবে হচ্ছে তোমার
ডিএক্স ডিওয়াই ডিজেড ডিপিএক্স ডিপিওয়াই আর ডিপিজেড। এটা আমরা প্রথম দিকেই করেছি। তার হবে কি, এত পরিমাণ আয়তন সে দখল করবে, তাহলে এইচ কিউব, তাই না? তাহলে এটা হচ্ছে তার আয়তন, দশা স্থানে সূক্ষ্ম আয়তন। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তার দশা স্থানে সূক্ষ্ম আয়তন। এখন ওই আমরা জানি যে তার সিস্টেমটার আয়তন কত, আমরা প্রথমেই ধরেছিলাম হচ্ছে ভি, তাই না? তাহলে সিস্টেমের আয়তন আমরা ধরেছিলাম ভি, সমগ্র আয়তন ভি। তাহলে একটি কোষের একটি ক্ষুদ্র কোষের বা বলতে পারো এটিকে যদি সিগমা দ্বারা প্রকাশ করা হয়, সিগমা পি দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এই যে আয়তন, তাহলে তার মোট এই যে দখলকৃত আয়তনকে যদি আমি তার মোট আয়তন দিয়ে ভাগ করি, তাহলে হচ্ছে একটি ক্ষুদ্র কোষে, অর্থাৎ হচ্ছে একটা ক্ষুদ্র, আমরা আগেই বলেছি এনার্জি লেভেলগুলোকে কি করা হয়, এনার্জি লেভেলগুলোকে আবার কতগুলো স্তরে ভাগ করা হয়, এনার্জি স্টেটে ভাগ করা হয়। তাহলে ওই এনার্জি স্টেটের ক্ষেত্রে হচ্ছে ভরবেগের, ক্ষুদ্র এনার্জি স্টেটে ভরবেগের আয়তন হবে হচ্ছে এইচ কিউব বাই ভি। তাহলে সমগ্র আয়তনকে ভাগ করে দিলে এরকম একটা পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এই এনার্জি স্টেট একটা রেঞ্জ দেই, সেই এনার্জি স্টেটের রেঞ্জ, ভরবেগের রেঞ্জটা কি, ভরবেগের রেঞ্জ যদি হয় হচ্ছে সীমা যদি হয় পি থেকে পি প্লাস ডিপি, তাহলে ওই সিস্টেম একটা ইয়া থেকে কি হচ্ছে, এটা হচ্ছে ক্ষুদ্র পি থেকে পি প্লাস ডিপি। ঠিক আছে, এটা যদি রেঞ্জ হয় তাহলে ওর ব্যাসার্ধটা কি হবে, পি। তাহলে ওই সিস্টেমটার একটা ব্যাসার্ধটা কীরকম হবে, ব্যাসার্ধটা হবে হচ্ছে পি। তাহলে তার আয়তনটা কীরকম হবে, তাহলে ব্যাসার্ধ হবে হচ্ছে, যদি এই রেঞ্জেই থাকে পি হয়, তাহলে আয়তন হবে হচ্ছে কি, ক্ষুদ্রর জন্য আয়তন হয়ে যাবে 4 পাই পি স্কোয়ার ডিপি। তাহলে আয়তন হবে 4 পাই পি স্কোয়ার ইন্টু ডিপি। ঠিক আছে, ইচ্ছা করতেছে পিটায় আসে। তাহলে পি থেকে পি প্লাস ডিপি ভরবেগের রেঞ্জের মধ্যে, সীমার মধ্যে এত ডিস্টারবেন্স। পি থেকে এর মধ্যে আমরা যদি ডিজেনারেসিটাকে ডিফাইন করি, তাহলে এরকম পাবো, এটার আয়তনকে কি করতে হবে, এই যে আমরা একটা সেলের যে আয়তন পেয়েছি সেটা সিগমা পি দ্বারা ভাগ করে দিতে হবে। অর্থাৎ সিগমা পি ইকুয়ালস টু কী ছিল, 4 পাই স্কোয়ার ডিপি, এটা ছিল হচ্ছে এইচ কিউব বাই ভি, বা এটাকে লেখা যায় হচ্ছে 4 পাই
ভি পি স্কোয়ার ডিপি বাই এইচ কিউব। ঠিক আছে, এটা তাহলে পি থেকে ভরবেগের রেঞ্জ পি থেকে পি প্লাস ডিপি হলে তার ডিজেনারেসি হবে হচ্ছে তার যে ক্ষুদ্র মানে তার যে আয়তন, ওই এই রেঞ্জের যে আয়তন ডিভাইডেড বাই একটা কোষের আয়তন। তো এইভাবে হচ্ছে আমরা ডিজেনারেসির মানটা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা তাহলে 4 পাই ভিপি স্কোয়ার ডিপি ডিভাইডেড বাই এইচ কিউব। এখানে ডিজেনারেসি কি আমি কিন্তু গত ক্লাসেই ভালো করে বলেছি, নতুন করে আর আমি ডিজেনারেসি সম্পর্কে বলছি না। তাহলে এখানে যেহেতু এর স্পিন সংখ্যা আর ফোটনের স্পিন হচ্ছে তোমার 1, তাহলে এটা একটা ঘড়ির কাঁটা ক্লকওয়াইজ স্পিন হতে পারে, আবার অ্যান্টি ক্লকওয়াইজ স্পিন হতে পারে। দুই ধরনের স্পিন হতে পারে, একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে আর একটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে দুই ধরনের অবস্থা হতে পারে তার। তাহলে এই দুই ধরনের অবস্থার কারণে তার পোলারাইজেশন বা সমাবর্তন হবে। এই সমাবর্তন ফ্যাক্টরটা তাহলে বাদ দেওয়া যাবে না, তাই না? সমাবর্তন ফ্যাক্টরটা বাদ দেওয়া যাবে না। তাহলে দুইটা অবস্থার কারণে এই যে 4, এই 4টা হয়ে যাবে হচ্ছে দ্বিগুণ। তাহলে এখানে এই সমাবর্তন বর্তনের জন্য আমরা এটাকে 1 নম্বর সমীকরণ দাও, এটাকে 1 নংকে 2 দ্বারা, এটা হচ্ছে বোস এটাকে এই কনসেপ্টটাকে নিয়ে এসছে, মানে দিয়ে এস্টাবলিশ করেছে যে এখানে সমাবর্তন ফ্যাক্টরও থাকবে। কারণ স্পিনের কারণে দেখা যাচ্ছে একটা ঘড়ির কাঁটার দিকে স্পিন হতে পারে, ঘড়ির কাঁটার বিপরীত দিকে স্পিন হতে পারে, সেহেতু তাহলে তাদের একটা পোলারাইজেশন ফ্যাক্টর থাকবে। সেহেতু এই ডিজেনারেসিটা ডাবল হয়ে যাবে, অর্থাৎ 8 পাই ভি পি স্কোয়ার ডিপি। এটা কিন্তু আমি করছি না, এটা মানে এভাবেই বোস এটাকে স্ট্যাবলিশ করেছে। ঠিক আছে, এখানে ডিজেনারেসি ফ্যাক্টরটাকে 2 দ্বারা গুণ করে ডাবল করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এভাবে বোস এটাকে ডিজেনারেসিটাকে ডিফাইন করলো। এরপরে আমরা বোস আইনস্টাইনের যে বন্টন সূত্র, একটা এনার্জি স্টেটে কি পরিমাণ পরমাণু মানে কি পরিমাণ থাকবে, পার্টিকেল থাকবে, পার্টিকেলের সংখ্যা কীরকম হবে, সেইটা আমরা গত ক্লাসের ডিস্ট্রিবিউশনটা দেখেছি, তাই তো? আচ্ছা, তার আগে এই পিটাকে আমরা একটা কাজ করব, সেই পিটাকে আমরা নিউ এর মাধ্যমে প্রকাশ করে ফেলবো। আমরা জানি পি ইকুয়ালস টু কি, একটু আগে দেখলাম এইচ নিউ বাই সি। তাহলে ডিপি ইকুয়ালস টু কি হবে? ডিপি ইকুয়ালস টু হবে হচ্ছে এইচ সি বাই ডি নিউ, তাই না? এটা তো বাকিটাকেও তো কনস্ট্যান্ট, এইচও কনস্ট্যান্ট, সিও কনস্ট্যান্ট, তাহলে এটা কি থাকবে? ভ্যারিয়েবল। তাহলে ডিপি ইকুয়ালস টু হবে এইচ সি বাই ডি নিউ। তাহলে এই সমীকরণে বি স্কোয়ার আর ডিপি মান বসিয়ে দিলে অনেকটা যেরকমটা হবে সেটা হচ্ছে, এখন আমরা কি এর মাধ্যমে প্রকাশ করতেছি? কম্পাঙ্কের মাধ্যমে প্রকাশ করতেছি এটাকে। ঠিক আছে, কম্পাঙ্কের মাধ্যমে প্রকাশ করতেছি। তাহলে এই ফ্যাক্টরটা হয়ে যাবে হচ্ছে এইচ 8 পাই ভি বাই ভি সি কিউব মিউ স্কোয়ার ডি মিউ। ঠিক আছে, আচ্ছা একটু আগে যে আমি একটা কথা বললাম যে এখানে পি অবস্থায় এটাকে দ্বিগুণ করে দিলাম, এটাকে কিন্তু পি অবস্থায় আমরা দ্বিগুণ করব না, কারণ ফ্রিকোয়েন্সির সাথে স্পিন রিলেটেড। ঠিক আছে, ফ্রিকোয়েন্সির সাথে স্পিন রিলেটেড, দেন আমরা এটাকে এই পর্যায়ে রেখে এটাকে আমরা যখন মিউয়ে কনভার্ট করে ফেলবো, এই সমীকরণকে যখন আমরা মিউয়ে কনভার্ট করে ফেলবো, তখন এটা হয়ে যাবে হচ্ছে 4 পাই ভি এরকম। তখন আমরা এই জিনিসটা আনবো যে যেহেতু এর কম্পাঙ্ক মানে আছে, এর ফোটনের কম্পাঙ্ক এবং স্পিন হচ্ছে 1, তাহলে এর 2 ধরনের কম্পাঙ্ক থাকবে।
স্পিন হচ্ছে 1। এই দুই ধরনের কম্পাঙ্ক থাকবে, সেটা হচ্ছে একটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে, আরেকটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে। সেই জন্য এই পোলারাইজেশনের বা সমাবর্তনের জন্য এটাকে, এই সমীকরণকে দ্বিগুণ 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই সমাবর্তনের কারণে তখন এই সমীকরণকে 2 দ্বারা গুণ করলে 8 পাই b/c³ মিউ স্কোয়ার ডি মিউ, এটা নিয়ে আসতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই পর্যন্ত তোমরা নিয়ে আসলাম। এটাকে 2 নাম্বার সমীকরণ দাও। তারপরে এখন আমরা ওই বন্টন সূত্রে চলে যাব। এখন আমরা বন্টন সূত্র বলতে পারি dn ইকুয়ালস টু, আমরা জানি কি জি আই, সেই জি আই এর জায়গায় এখন আমরা মিউ এর মাধ্যমে এভাবে প্রকাশ করে দিলাম। ঠিক আছে, জি আই ই আলফা আর হচ্ছে ই বিটা বিটা ই -1, তাই না? এটা আমাদের বন্টন সূত্র, বোস-আইনস্টাইনের বন্টন সূত্র, ই আলফা ইন্টু ই বিটা ই -1। এখন দেখো এখানে যে ই আলফা, এইটা আসছিল কখন? যখন আমরা ওই বন্টন সূত্রে dn ইকুয়ালস টু কি ছিল, সামেশন অফ dn ইকুয়ালস টু ছিল হচ্ছে 0। কারণ আমরা এখানে ওই সিস্টেমে ধরেছিলাম কি, যে পার্টিকেলের সংখ্যা থাকবে, সেই সংখ্যাটা কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ এখানে পার্টিকেলের সংখ্যা চেঞ্জ হবে না। কিন্তু কৃষ্ণ বস্তুর ক্ষেত্রে এখানে আমরা কিন্তু পার্টিকেলের সংখ্যা, যেহেতু এটা ফোটন, এই পার্টিকেলটা ফোটন, এখানে কিন্তু কিন্তু এটা ফোটনের ক্ষেত্রে প্রযোজ্য, অন্যান্য পার্টিকেলের ক্ষেত্রে, অন্যান্য বোসন কণার ক্ষেত্রে প্রযোজ্য না, ফোটনের ক্ষেত্রে প্রযোজ্য। ফোটনের সংখ্যা কি হচ্ছে, কনস্ট্যান্ট থাকছে না। তাহলে যেহেতু এটার কনস্ট্যান্ট থাকছে না, তাহলে এটার ডিফারেন্সিয়েশনও কি হয়ে যাবে, 0। আর এই ডিফারেন্সিয়েশন কি আমরা দ্বারা আলফা গুণক দ্বারা গুণ করেছিলাম, তাহলে এই আলফা গুণকও কি হয়ে যাবে, এই আলফাটাও তাহলে কি হয়ে যাবে, 0। তাহলে আলফাটা হয়ে যাবে 0। ঠিক আছে, তাহলে বুঝাতে পারলাম যে এখানে ডিস্ট্রিবিউশন লতে ছিল কি, যে আমাদের পার্টিকেলের সংখ্যা সবসময় কনস্ট্যান্ট থাকবে, সেই জন্য এটার ডিফারেন্সিয়েশন ছিল 0। কিন্তু ফোটনের ক্ষেত্রে, এখানে ফোটনের আমি প্রথমেই বলে দিয়েছি, ফোটনগুলো কি হচ্ছে, কনস্ট্যান্ট থাকছে না, কারণ এখানে অ্যাবজর্পশন আছে, ট্রান্সমিশন আছে, সেই জন্য ফোটনের সংখ্যা ভ্যারি করছে। তার জন্য তাহলে কি হবে, যেহেতু এটা কনস্ট্যান্ট না, তাহলে এদের ডিফারেন্সিয়েশনও 0 হবে না। তাহলে ওই ডিস্ট্রিবিউশন লতে যখন আমরা এটাকে আলফা দ্বারা গুণ করেছিলাম, আলফা গুণক দ্বারা গুণ করেছিলাম, তাহলে এই আলফা গুণকটা কি হয়ে যাবে, আসলে 0 হয়ে যাবে। তাহলে যে এই যে ডিস্ট্রিবিউশন লতে, তাহলে ই আলফা ইকুয়ালস টু কী হয়ে যাবে, 0, বা মানে এটা আলফার মান 0 হয়ে যাবে, তাহলে এটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা তখন বাদ দিয়ে দিতে পারবো। dn ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে সিম্পলি ই বিটা ই -1। এখন এই বিটা ইকুয়ালস টু কি আমরা জানি, 1/kT। বিটা ইকুয়ালস টু আমরা জানি 1/kT। তাহলে এখানে dn ইকুয়ালস টু লেখা যায় আবার কি, dn ইকুয়ালস টু লেখা যায় হচ্ছে জি মিউ ডি মিউ ই/kT -1। তাহলে এইটা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউশন। তাহলে এই ডিস্ট্রিবিউশনের ঘনত্ব যদি আমরা নেই, অর্থাৎ এটাকে যদি v দ্বারা ভাগ করে দিই, তাহলে কি পাবো, জি তাই তো, এরকম ভাগ করে দিলাম। তাহলে এটা আমরা কি করলাম, ফোটন ঘনত্ব নিলাম, তাই না, পার্টিকেলের ঘনত্ব নিলাম। তাহলে এটা হচ্ছে ফোটন ঘনত্ব, অর্থাৎ একটা এনার্জি স্টেটে, অর্থাৎ এই যে এনার্জি স্টেটে ফোটনের ঘনত্ব কীরকম হবে। ঠিক আছে, এটা তো ছিল ফোটনের সংখ্যা কীরকম হবে সেটা ধারণা, আর এখন হচ্ছে আমরা পাচ্ছি একক আয়তনে তার
সংখ্যাটা কীরকম হবে, হচ্ছে ঘনত্ব কীরকম হবে। তাহলে ফোটন ঘনত্ব পাচ্ছি এরকম। এখন এই ফোটনের এনার্জি আমরা জানি কি E=h(n)h নিউ, তাই তো? তাহলে এখানে আমরা ফোটনের তাহলে সংখ্যা পেয়েছি এত, ফোটন সংখ্যা এত, তাহলে এখানে এনের জায়গায় এই সংখ্যাটা বসবে ইন্টু এইচ নিউ। তাহলে এই ফোটন ঘনত্ব যদি নেই তাহলে আমরা এই মিউ রেঞ্জের মধ্যে অর্থাৎ মিউ থেকে মিউ প্লাস ডি মিউ এর রেঞ্জের মধ্যে আমরা এনার্জিরও ঘনত্ব পাবো। তাহলে এনার্জির ঘনত্ব কি হবে, অর্থাৎ হচ্ছে শক্তি ঘনত্ব। তাহলে শক্তি ঘনত্ব কি হবে, শক্তি ঘনত্ব হবে হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে ডিএন বাই ভি এইচ নিউ, তাই না? এটা হচ্ছে ফোটন ঘনত্ব। এই ফোটন ঘনত্বকে তার শক্তি দিয়ে গুণ করে দিলাম। এখানে এনের জায়গায় এখন আমাকে ঘনত্ব নিতে হবে। তাহলে এখানে জি মিউ ডি মিউ এর মান কিন্তু আমরা জানি, এর আগেই বের করেছি। এই সব মানগুলো বসাতে হবে। তাহলে জি মিউ ডি মিউ এর মান বসাতে হবে। তাহলে সব কিছু বসালে আর এইচ নিউ এটা বসালে দেখা যায় যে এইরকম একটা মান আসে 8 পাই এইচ মিউ কিউব ডিভাইডেড বাই সি কিউব বাই ডি মিউ এইচ নিউ বাই কেটি মাইনাস 1। ঠিক আছে, এটা হচ্ছে তোমার প্লাঙ্কসের সূত্র, কাঙ্ক্ষিত আমাদের প্লাঙ্কসের রেডিয়েশন ল। তাহলে এটাই হচ্ছে আমাদের প্লাঙ্কসের বিকিরণ সূত্র। বাংলায় প্লাঙ্কস কীভাবে লেখে, প্লাঙ্কের বিকিরণ সূত্র, যেটা কিসের আকারে আছে, কম্পাঙ্কের মাধ্যমে আছে। ঠিক আছে, সরি এখানে কিন্তু ল্যামডা হবে, মিউ হবে, এখানে কিন্তু মিউ হবে বলে এটা ল্যামডা লিখেছি, কারণ একটু পরেই আমি ল্যামডা করব। যাই হোক, তাহলে এটা কিন্তু মিউ হবে। তাহলে এইখানে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত প্ল্যাঙ্কের বিকিরণ সূত্র, যেটা কম্পাঙ্কের আকারে আছে। তাহলে এই সূত্রে উনি এভাবে ডিস্ট্রিবিউশন লকে অ্যাপ্লাই করে আমরা এটা পেলাম, যেটা কিনা কাঙ্ক্ষিত গ্রাফকে সাথে মিলে যায়। ব্ল্যাক বডি রেডিয়েশনের যে গ্রাফ সেটার সাথে আমরা মিলে যায়। তো এটাকে যদি আমি ল্যামডা আকারে প্রকাশ করতে চাই, ল্যামডা ইকুয়ালস টু কী হবে, আমরা জানি ল্যামডা ইকুয়ালস টু হচ্ছে আমরা জানি কি মিউ ইকুয়ালস টু হচ্ছে সি বাই ল্যামডা, তাই তো? তাহলে ল্যামডা ইকুয়ালস টু কী হবে, সি বাই মিউ, সি বাই মিউ। তাহলে এইটার আমার বের করতে হবে ডি মিউ, মিউ আছে, তাহলে ডি মিউ বের করতে হবে, কারণ আমার যে সমীকরণ ছিল সেখানে ই মিউ ডি মিউ ছিল। তাহলে এই ডি মিউটা আমার বের করতে হবে। তাহলে এটাকে যদি তাহলে আমরা করি, ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি পাবো, মাইনাস সি ল্যামডা বাই ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, ডিফারেন্সিয়েশন করলে দেখবা সি ডি ল্যামডা বাই ল্যামডা স্কোয়ার, কারণ এটার ডিফারেন্সিয়েশন করলে কী হবে, ল্যামডা স্কোয়ার হবে মাইনাস 1 বাই ল্যামডা স্কোয়ার হবে। তাহলে এখানে মাইনাস চিহ্নটা আসবে, তাহলে সি ডি ল্যামডা বাই ল্যামডা স্কোয়ার আসতেছে। এখানে আমরা মানটা কাউন্ট করব। এখানে তোমার আমরা মানটাকে নিব, মাইনাস চিহ্নটাকে বাদ দিয়ে দেবো। তাহলে এখানে ডি মিউ যেটা নিব সেটার মান নিব, তাহলে থাকবে হচ্ছে কি সি ডি ল্যামডা বাই ল্যামডা স্কোয়ার। ঠিক আছে,
তাহলে এরকমভাবে এখন ই ল্যামডার যে ই মিউ ছিল, ই মিউ ডি মিউ যেটা ছিল, সেখানে এখন আমার কি বসাতে হবে, ল্যামডা আকারে প্রকাশ করে দিতে হবে, ডি ল্যামডা আকারে প্রকাশ করে দিতে হবে। তাহলে এই ল্যামডা আকারে প্রকাশ করলে দেখা যাবে যে সব তাহলে এরকমটা থাকবে 8 পাই HC ল্যামডা 5 ইন্টু ডি ল্যামডা বাই ই তোমার HC বাই ল্যামডা KT -1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার প্ল্যাঙ্কসের সূত্র ল্যামডার আকারে, তরঙ্গ দৈর্ঘ্যের আকারে। ঠিক আছে, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের আকারে। আর এই উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের জন্য হচ্ছে তোমার দেখা যাবে যে যখন তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে তখন HC ল্যামডা KT কে -1 যদি তুমি এক্সপোনেনশিয়ালি এক্সপান্ড করো তাহলে দেখা যাবে 1/HC ল্যামডা KT প্লাস HC ল্যামডা KT স্কোয়ার ফ্যাক্টোরিয়াল 2। আর এরকমভাবে এক্সপান্ড হতে থাকবে এবং শেষে একটা -1 থাকবে। আমি বললাম যে উচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে এটার মান যদি বেশি হয়ে থাকে তাহলে এইটার যে তুমি ভাগ পাবা সেটা কি, সেটার আবার সেই সংখ্যা যত বেশি সংখ্যা দ্বারা ভাগ করবা সেই মানটা কী হয়ে যাবে, ছোট হবে। সেটার আবার বর্গ করলে কি আরও ছোট হবে। তাহলে এই উচ্চতর ফ্যাক্টরটাকে আসলে কি করা যাবে, এরকমভাবে যে আরও যে উচ্চতর ফ্যাক্টর পাবা 1/3 এরকমভাবে এটাকে কিউব করবা, তারপর এগুলোকে বাদ দিয়ে দেওয়া যাবে। তাহলে কি প্রথম দিকের অংশটুকুই শুধু রাখা যাবে। তাহলে এটা কার জন্য, হাই ওয়েভলেন্থের জন্য। তাহলে মাইনাস এই যে -1 সেটা, তাহলে এই 1 আর এই 1 কেটে যাবে। তাহলে এটাকে কি ধরা যায়, HC বাই ল্যামডা KT। তাহলে এখানে তোমার এই মানটার বসাতে হবে কি HC বাই ল্যামডা KT। তাহলে এই জায়গাটায় তুমি এখন HC বাই ল্যামডা KT বসাও, ল্যামডা KT বসাও। তাহলে এখানে কেটে কুটে যাবে, যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেলে জিন্সের সূত্র। সেটা কি ছিল, সেটা ছিল হচ্ছে ই ল্যামডা ডি ল্যামডা 8 পাই KT। এই KTটা উপরে চলে যাবে। তাহলে এই ল্যামডা টু দি পাওয়ার 4 হবে, ল্যামডা টু দি পাওয়ার 4 ইন্টু ডি ল্যামডা। ঠিক আছে, আমাদের রেলে জিন্সের সূত্র। তাহলে এটাও আমরা দেখলাম। ঠিক আছে, তাহলে এরকমভাবে শর্ট ওয়েভলেন্থের জন্য দেখা যাবে আমরা ভিনের সূত্র পাবো। আচ্ছা যাই হোক, সেটা হচ্ছে যে তাহলে এইভাবেই আমরা বন্টন সূত্র দিয়ে প্ল্যাঙ্কের সূত্র নিয়ে আসলাম, প্লাস হচ্ছে হাই ওয়েভলেন্থের ক্ষেত্রে, উচ্চতর ওয়েভলেন্থের ক্ষেত্রে তাহলে রিলে জিন্সের সূত্র আমরা দেখাতে পারি। কারণ রিলে জিন্সের সূত্র এই যে গ্রাফের মধ্যে উচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, তার ডান পাশে যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো থেকে কি হাই ওয়েভলেন্থের, এইটার ক্ষেত্রে প্রযোজ্য ঠিকই ছিল, কিন্তু যখন শর্ট ওয়েভলেন্থ হয় তখন কিন্তু ওর সূত্রটা মানে প্র্যাকটিক্যালি ওর সূত্রটা কাজ করে না, এখানে এটা আর অ্যাপ্লিকেবল না। সো সেই জন্য হাই ওয়েভলেন্থের ক্ষেত্রে আমরা ডিস্ট্রিবিউশন ল দিয়ে এভাবে রিলে জিন্সের সূত্র আনতে পারবো। ঠিক আছে, তাহলে এই পর্যন্তই থাকুক আজকে তোমাদের পড়া। তা একটু দেখে নিও পড়াটা, বাসায় একটু আমার সাথে সাথে তোমরাও একটু আগাই নিও। যেটুকু টপিক আমি পড়ালাম সেই টপিকটা একটু নিজেরও একটু পড়বা। শুধু তো টিচার পড়লেই হয় না, নিজেদেরও পড়তে হয়। তাহলে একটু পড়লে দেখবা যে তোমরা ভালো মতোই বুঝতে পারছো। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।